আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবু হাফিজ, প্রভাষক, গণিত বিভাগ, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে সম্মিলিত লেকচার নাম্বার হলো 74। এই অধ্যায়ে তোমরা লেকচার অলরেডি পেয়ে গেছো। আজকে আমি আমার জন্য যে নির্ধারিত অংশটুকু, সেই অংশটুকু আলোচনা করব। চলো যাই দেখি কি অংশ আছে আজকের আলোচনায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ পরিচিতি দেখি যে উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 8, অনুশীলনী 8, সমস্যা নাম্বার 5 এবং 6 আজকে নির্ধারিত আলোচনায়। এই 5 এবং 6 নম্বর সমস্যার সমাধান করতে গিয়ে আমরা যে জিনিসগুলো জানবো, অর্থাৎ শিখন ফল যেটা, সেটা হলো ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। একটা ফাংশন এক এক এবং সার্বিক কিনা সেটা পরীক্ষা করতে পারবো, এবং বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো। প্রথমে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। চলো আমরা এই ধরনের একটি সমস্যার সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 5-এর 3 নম্বর সমস্যাটার দিয়ে সমাধান শুরু করতে যাচ্ছি। এই সমস্যাটা তোমরা মিলিয়ে নাও। দেখো, এখানে বলে দেওয়া আছে যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তো এখানে 5-এর অনেকগুলো সমস্যা আছে, তার মধ্যে আমরা প্রথমে 3 নম্বর সমস্যাটা সমাধান করতে চাই। এই ফাংশনটা সংজ্ঞায়িত করা আছে এইভাবে যে f(x = x² - 4x + 7)। এখানে দেখো, আমরা x এর যে কোনো বাস্তব মান যদি এখানে আমরা প্রয়োগ করি, x এর মান যদি 0 প্রয়োগ করি, এটা 7 হবে। 1 যদি দেই, x এর মান 1 দিয়ে দিই, এটা 1, এটা হচ্ছে -4 + 7, তাহলে 7 আর 8 - 4, তার মানে 4 হবে। এভাবে আমরা x এর যে মানই বসাই না কেন, এখান থেকে একটা f(x) এর একটা বাস্তব মান পাওয়া যাবে। এই জন্য আমরা লিখলাম যে x এর সকল বাস্তব মানের জন্য f(x) বাস্তব, অতএব ডোম f = r। আবার আমরা লিখতে পারি f(x = x² - 4x + 7) টাকে লেখা যায় x² - 4x + 4 + 3, অর্থাৎ এই অংশটুকু a² - 2ab, b তাহলে 2, তাহলে b² হলো 4, তাহলে এইটুকু দেখে লিখতে পারি আমি x - 2² + 3। তো এই অংশটুকু দেখো, যেহেতু এখানে স্কয়ার আছে, তার মানে এই অংশটুকু ঋণাত্মক হবে না। সর্বনিম্ন x এর মান যদি 2 হয়, তাহলে এটার মান 0 হয়। এই জন্য লিখছি যে x এর বাস্তব মানের জন্য x - 2² > 0, অর্থাৎ x - 2² এর সর্বনিম্ন মান হলো 0। তাহলে এইটা যদি 0 হয়, তাহলে এই মানটা হয় 3, আর যদি 0 এর চাইতে বড় হয়, তাহলে এটা মান 3 এর চাইতে বড় হবে। লিখলাম যে f(x > 3)। তার মানে x এর যে মানই তুই বসানো, এখন f(x) এর মান 3 এর চাইতে ছোট হইতে পারে না। সর্বনিম্ন মান হবে 3, তাহলে f(x) এর মান 3 হবে এবং 3 এর চাইতে বড় হবে। অতএব রেঞ্জ f কি হবে, x such that x element of r, অর্থাৎ বাস্তব সংখ্যা হবে যে বাস্তব সংখ্যাগুলো 3 এর চাইতে বড় হবে। এবারে সমস্যাটা হলো 5-এর 11। এখানে দেয়া আছে f(x = x / (x)। এইটার তোমার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখো যে f(x) দেয়া আছে হলো x / (x). তো x যদি যে কোনো বাস্তব সংখ্যা হয় except 0 ব্যতীত, যেটা যদি 0 হয় তাহলে 0 আনডিফাইন্ড নাম্বার হয়ে যায়। 0 ছাড়া অন্য যে কোনো মানের জন্য আমরা এখানে বসাই দিলে একটা বাস্তব সংখ্যা পাবো, মানে f(x) সংজ্ঞায়িত হবে। তাহলে ডোমেনটা হলো সকল বাস্তব সংখ্যাই হবে except 0 বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোই ডোমেন হবে। আবার x যদি 0 এর চাইতে বড় হয়, দেখো x যদি 0 এর চাইতে বড় হয়, তাহলে আমরা জানি মডুলাস x = x, তার মানে f(x) = x / (x), দ্যাট মিন্স x / (x) = 1 হয়। এবং x যদি 0 এর চাইতে ছোট হয়, তাহলে আমরা জানি মডুলাস x মানে হলো -x, তার মানে x / (x) হলো x / (x), তাহলে x হচ্ছে -1। তার মানে তুমি x এর যে কোনো বাস্তব মান বসাও না কেন except 0, তাহলে f(x) এর মান হয় 1 হবে, না হয় -1 হবে। অর্থাৎ এই ফাংশনটির রেঞ্জ হবে শুধুমাত্র -1 এবং 1।
প্রিয় শিক্ষার্থীরা, এবারের সমস্যাটি হলো 5-এর 14 নম্বর অঙ্ক। দেখো, এটাও আমরা কিন্তু ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। অর্থাৎ 5 নম্বর সমস্যাগুলো হলো ডোমেন আর রেঞ্জ নির্ণয় করা। তো এবার ফাংশনটি সংজ্ঞায়িত করা আছে এভাবে যে f(x = √x² - 4x + 3)। এখান থেকে আমরা ডোমেন নির্ণয় করতে গিয়ে দেখব যে x এর কোন মানগুলোর জন্য f(x)টা বাস্তব হয়, অর্থাৎ সংজ্ঞায়িত করা যায়, সেগুলোই হবে ফাংশনটা ডোমেন, এবং যে মানগুলো পাওয়া যায় সেটাই হলো রেঞ্জ। আমরা দেখি f(x) বাস্তব হবে যদিও কেবল যদি এই রুটের ভিতরে রাশিটা শূন্য বা শূন্যের চাইতে বড় হয়। এটা যদি শূন্যের চাইতে ছোট হয় তাহলে কিন্তু এই রাশিটার মান পাওয়া যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি যে এই অংশটুকু শূন্য বা শূন্যের চাইতে বড় হলে তাহলে কেবল f(x)টা বাস্তব হবে। আমরা লিখেছি x² - 4x + 3 > 0। তাহলে x², এটা আমরা মিডল টার্ম করতে যাচ্ছি, x² - 3x - x + 3। তার মানে এখান থেকে x কমন হলে x - 3 এবং 1 কমন হলে x - 3। তারপর দ্যাট মিন্স x - 3 × x - 1 > 0। এটা যদি সত্য হয় তাহলে এই f(x)টা বাস্তব হবে। তার মানে এখান থেকে x এর এমন মান বের করব যাতে এই দুটার গুণফল এই শূন্যের চাইতে বড় হয়। তাহলে তুমি দেখো, এখানে আমরা এখানে দুটো উৎপাদক পেয়েছি, একটা হলো x - 3, একটা হলো x - 1। এই যে উৎপাদকগুলো আছে, তো আমরা এখান থেকে তোমাদেরকে একটু দেখাই দিই। প্রথমে আমরা একটু রাফ করি। এইটা ইকুয়াল যদি 0 হয়, x - 3 আর একটা হলো x - 1 = 0, তাহলে x - 3 = 0 আর একটা হলো x - 1 = 0, দ্যাট ইজ x = 3 হয় এবং x = 1 হয়। এইখানে যে মান দুটো পেলাম, একটা হলো 1, একটা হলো 3। x এর যে মান দুটো পেলাম, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একটা মান পেলাম হলো 1, একটা হলো 3। তাহলে 1টা হলো এই মান দুটোর মধ্যে ছোট, 3টা হলো বড়। তাহলে দুইটা তুমি খেয়াল করো, দুইটা রাশির গুণফল কি আছে? ধনাত্মক আছে। দুইটা রাশির গুণফল ধনাত্মক কখন হয়? যদি দুইটা রাশি ধনাত্মক হয়, অথবা দুইটাই যদি কি হয়? ঋণাত্মক হয়। ঠিক আছে, দুইটাই যদি ধনাত্মক হয় অথবা দুইটাই যদি ঋণাত্মক হয়, তাহলে তাদের গুণফল কি হবে? ধনাত্মক হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি প্রথমে এক কথায়, অল্প কথায় তোমাদের উত্তরটা বলে দিই, কিন্তু লিখবো আমরা বেশি। এখন দেখো, দুটোই ধনাত্মক হবে যদি x এর মান যে বড় মানটা পেয়েছে তার চাইতে যদি বড় হয়। এখানে বড় পেয়েছি কত? 3, ছোট পেয়েছি কত? 1। তো x এর মান 3 এর চাইতে যদি বড় হয় তাহলে দুইটা রাশি ধনাত্মক হবে। আবার যদি ছোটর চাইতে ছোট হয় তাহলে দুইটা রাশি ঋণাত্মক হবে। তাহলে আমার তো দরকার হলো হয় দুইটাই ধনাত্মক, না হয় দুইটাই ঋণাত্মক। তাহলে আমরা 3 এর চাইতে বড় হলে দুইটাই ধনাত্মক হয়। তার মানে x এর মানটা হবে 3 এর চাইতে বড়, আর যেহেতু ইকুয়াল আছে তাহলে 3 এবং 3 এর চাইতে বড়, আবার 1 এবং 1 এর চাইতে ছোট। তাহলে এই মানটাই হলো আমার এটার উত্তর হবে, তাই না? তো এটা আমি বুঝলাম, এখন আমরা লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখলাম যে এখন সত্য হবে যদি এটা উভয় ধনাত্মক অথবা উভয় ঋণাত্মক হয়। অবশ্য এখানে যদি আমরা শূন্য ইকুয়াল শূন্য বসাই তাহলে কিন্তু এই কথাটা প্রযোজ্য না, তখন এই ক্ষেত্রে উভয় শূন্য হবে, এক্ষেত্রে শূন্য হবে। তাই শুধুমাত্র আমরা ধনাত্মকটার জন্য আমরা এই মানে অর্থাৎ গ্রেটার দ্যান 0 এর জন্য এই ছকটা আমি করতেছি। এই ছকটা আবশ্যক নয়, এটা তোমাকে দিতেই হবে তা নয়। আমি অঙ্কটা তোমাকে বোঝানোর জন্য এই পদ্ধতিটা লিখে দিয়েছি। আমরা সরাসরি উত্তরটা আমি যেটা বলেছি সেটা লিখলেই আমাদের চলবে, কিন্তু যাতে তুমি সহজে বুঝতে পারো এই জন্য এটা করে দিলাম। আচ্ছা, দেখো যে যখন x is less than 1 তখন x - 1 এর চিহ্ন হলো নেগেটিভ এবং x - 3 এর চিহ্ন হলো নেগেটিভ। হ্যাঁ, তাহলে আমরা তো চাচ্ছি উভয় ধনাত্মক অথবা উভয় ঋণাত্মক, তাহলে এটা উভয় ঋণাত্মক হলো, তাহলে এটা গ্রহণযোগ্য। আবার যদি x এর মান 1 এর চাইতে বড় এবং 3 এর চাইতে ছোট হয়, তাহলে এইটা 1 এর চাইতে বড় একটা সংখ্যা তুমি ধরে নাও, 2 ধরলাম, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। আবার যদি 3 এর চাইতে বড় হয়, এটা যদি 3 এর চাইতে বড় হয়, তো এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য। তাহলে রেজাল্টটা পাচ্ছি 1 এর চাইতে ছোট, x এর মান 1 এর চাইতে ছোট, আর 3 এর চাইতে বড়। আর যেহেতু এখানে ইকুয়াল আছে তার মানে ইকুয়ালও আমাদের আসবে। তাহলে আমরা লিখব dom f is equal x such that x element of x is less or equal 1 অথবা x is greater than or equal 3। দেখো, আমরা লিখতে পারি যে আমার ডোমেনের যে কোনো মানের জন্য f(x) অর্থাৎ √x² - 4x + 3 is greater or equal 0। তার মানে রেঞ্জটা হলো সকল বাস্তব সংখ্যা ওইগুলো যেগুলো 0 এর চাইতে বড়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা
ছয়ের 5 নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো এখানে তোমরা একটু মিলিয়ে নাও সমস্যাটির সাথে। দেয়া আছে যে এ এবং বি দুইটা সেট যা কিনা বাস্তব সংখ্যার উপসেট। এ বি ইলেভেন ইজ সাবসেট অফ আর, এবং বি হলো আর মাইনাস 1/3 সেট, অর্থাৎ বি এর মধ্যে 1/3 ব্যতীত বাকি সকল বাস্তব সংখ্যাই আছে, যেগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। এবং একটি ফাংশন জি দ্বারা সংজ্ঞায়িত, জি দ্বারা চিহ্নিত, একে সংজ্ঞায়িত করা হয়েছে x minus 5 divided by 3x plus 1 দ্বারা। এই ফাংশনটা হলো a related to b, অর্থাৎ এইটার ডোমেনগুলো আছে এর মধ্যে এবং রেঞ্জগুলো যা থাকবে সেটা b এর মধ্যে থাকবে। b এর বাইরের কোনো সংখ্যা, b এর মধ্যে যা আছে তার বাইরের কোনো সংখ্যাই এটা রেঞ্জের মধ্যে থাকতে পারবে না। তো বলছে যে এইটার অস্তিত্ব যাচাইপূর্বক জি ইনভার্স এক্স নির্ণয় করো। আমরা এই ফাংশনটার বিপরীত ফাংশন আছে কি না এইটা তোমাকে পরীক্ষা করতে হবে। অস্তিত্ব যাচাই মানে বিপরীত ফাংশন আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে, তারপরে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে একটা ফাংশনের বিপরীত ফাংশন থাকে যদি ওই ফাংশনটা তোমার এক এক এবং সার্বিক হয়। এখন আমরা প্রথমে এই ফাংশনটা এক এক কিনা সেটা পরীক্ষা করব এবং সার্বিক কিনা সেটা পরীক্ষা করব। এখন সার্বিক কিনা এটা পরীক্ষা করতে গিয়ে যা করতে হবে আমাদের সেটা হলো, সার্বিক পরীক্ষা করা যায় তিনটি উপায়। তার মধ্যে একটি পদ্ধতি হলো, যদি কোনো ফাংশনের রেঞ্জ এবং কোডোমেইন যদি সমান হয়ে যায় তাহলে ওই ফাংশনটি সার্বিক হয়। অর্থাৎ এখানে দেখো যে জি হলো এ রিলেটেড টু বি, তাই এ এর সবগুলো কিন্তু ডোমেনের মধ্যে থাকবে। এখন যে বি এর সবগুলো রেঞ্জের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে যদি কখনো রেঞ্জটা বি সেটের সমান হয়ে যায় তাহলে আমরা সেই সেটটাকে, সেই ফাংশনটাকে বলি সার্বিক ফাংশন। তো চলো কথা নয়, এবার আমরা সমস্যাটি সমাধান করি। তাহলে এক এক পরীক্ষা করব আমরা। ধরি ডোমেনের দুইটি উপাদান x1 ও x2 এর জন্য gx1 = gx2। এখন আমরা জানি যে ফাংশনটি এক এক হবে যদি gx1 = gx2 এর হলে x1 = x2 হয়, অর্থাৎ রেঞ্জ দুটো সমান তখনই হবে যদি ডোমেন দুটো সমান হয়, তাহলে ফাংশনটি এক এক হবে। তাই এখানে gx1 দ্যাট মিন্স x1 - 5 divided by 3x1 plus 1 কোথা থেকে পেলাম, যে gx হলো x - 5 divided by 3x plus 1, তাহলে x এর জায়গায় যদি x1 বসিয়ে দিই তাহলে এটা পাওয়া যায়। অন্যভাবে যদি x2 বসিয়ে দিই তাহলে এখানে এই পাওয়া যায়। এখান থেকে আমরা আর গুণ করি, যদি এর সাথে গুণ করে দিই তাহলে 3x1 x2 plus x1 minus 3 plus 15 x2 তারপরে minus 5, অন্যভাবে এর সাথে যদি এটা গুণ করে দিই 3x1 x2 plus x2 minus 15x1 minus 5, তো আমরা দেখি এই 5 আর এই 5 ক্যান্সেল হয়ে যায়, 3x1 x2 এখানে 3x1 x2 ক্যান্সেল হয়ে যায়। আমরা এইটা যদি এপাশে নিয়ে আসি এর সাথে যোগ করলে হয় 16x1, এটাকে এপাশে নিয়ে গেলে এর সাথে যোগ করলে হয় 16x2, তার মানে x1 = x2। যেহেতু fx1 = fx2 হলে x1 = x2 হয়, অতএব gx এক এক ফাংশন। দেখো এবার আমি ধরে নিলাম প্রিয় শিক্ষার্থীরা যে y = gx = x - 5 divided by 3x plus 1। শিক্ষার্থীরা y = এই রাশিটা, এখান থেকে y এর সাথে 3x plus 1 গুণ করে 3xy plus y = x - 5। তাহলে আমরা যদি পক্ষান্তর করে দেই y plus 5 থাকতেছে x minus 3xy, এখান থেকে x কমন নিলে 1 - 3y, তার মানে x = y plus 5 divided by 1 - 3y। তাহলে x = y plus 5 divided by 1 - 3y পাওয়া যায়। তাহলে এখানে দেখো x এর বাস্তব মান হবে, যদি y যে কোনো বাস্তব সংখ্যা হয় except এইটা 0, এটা 0 বাদ দিয়ে y এর যে কোনো বাস্তব মানের জন্য x টা বাস্তব হবে। তাহলে আমরা লিখছি x বাস্তব হবে যদি y element of r এবং 1 - 3y is not equal 0, অর্থাৎ y is not equal 1/3 হয়। তাহলে y মানগুলোই তো হলো রেঞ্জ, তাই না? তাহলে y এর মানটা দেখি যে কোনো বাস্তব সংখ্যা শুধুমাত্র 1/3 টা হবে না, তার মানে রেঞ্জটা হলো r minus 1/3 এই সেট। এটা যদি দেওয়া ছিল b সেটের সমান, তার মানে b এটা হলো কোডোমেইন অফ g, তার মানে ফাংশনটি সার্বিক। দেখো রেঞ্জ এবং কোডোমেইনটা সমান, তাহলে এরা ফাংশনটা সার্বিক হবে। তার মানে এই ফাংশনটার হলো কি আছে, বিপরীত ফাংশন আছে এবং আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে পারবো।
তাহলে আমি লিখলাম যে যেহেতু gx ফাংশনটি এক এবং সার্বিক, অতএব g ইনভার্স x বিদ্যমান। তাহলে 1 নং হতে আমরা পাই, 1 নম্বরে যেটা পেয়েছিলাম সেটা হলো x is equal to y plus 5 divided by 1 minus 3y। তাহলে শিক্ষার্থীরা আমরা জানি যে y equal fx হলে x equal f inverse y, তাহলে x equal লিখতে পারি আমরা f inverse y, মানে f বলতে এখানে এখানে আমরা ফাংশনটাকে যদি f দ্বারা প্রকাশ করি আর এখানে g দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে x equal g inverse y equal y plus 5 divided by 1 minus 3y। তার মানে g inverse y is equal to y plus 5 divided by 1 minus 3y। তাহলে এখন y টাকে যদি আমরা x লিখি, রিপ্লেসিং y by x, অর্থাৎ এটা কেন লিখি যে আমরা একটা ফাংশন, যে কোনো ফাংশনকে ডোমেনটাকে আমরা সবসময় x দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এইটা যে ফাংশনটা দেওয়া ছিল তার বিপরীত ফাংশন আমরা পেয়ে গেলাম যে ইনভার্স x ইকুয়াল হলো x প্লাস 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 3x। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি যে আজকে যে আলোচনাগুলো করলাম এখানে এই অঙ্কগুলো থেকে 5 এবং 6 এর মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো তুমি সমাধান করতে পারবে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, আজকের আলোচনাটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা আশা করি যে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বাকি সমস্যাগুলো সমাধান করবে। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি 5 এবং 6 এর মধ্যে যে বাকি যে অঙ্কগুলো আছে তোরা এগুলোই বাসায় বেশি বেশি করে করবে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক করা হলো। আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।